স্বাগতম সবাইকে বৃত্ত এবং ফাংশনের লেকচারে। তো প্রথমে আমি এই লেকচারে প্রথমে বৃত্ত নিয়ে আলোচনা করব এবং তারপরে হচ্ছে ফাংশন নিয়ে আলোচনা করব। তো বৃত্ত আসলে বলতে কি বুঝি? বৃত্ত বলতে আমাদের এটাই বোঝায় যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বের সঞ্চার পথের যে সমীকরণ সেটাই হচ্ছে আমাদের বৃত্ত। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু আমি যদি ধরে নেই যে আমাকে এই বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে সঞ্চার পথের যে সমীকরণ এটাই হচ্ছে আমার বৃত্ত। আমি ধরে নিলাম যে এই নির্দিষ্ট বিন্দু থেকে এই সঞ্চার পথের উপর যে কোনো বিন্দুর দূরত্ব আর এবং সঞ্চার পথের উপর যে কোনো একটা বিন্দু আমি যদি ধরে নেই যে এক্স ওয়াই, তাহলে আমরা কি পাচ্ছি যে এই দূরত্বটুকু হচ্ছে আমার আর, অর্থাৎ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। আসলে এটাই হচ্ছে আমাদের হচ্ছে বৃত্তের সমীকরণ। আচ্ছা, তো এই বৃত্ত যদি এখন যদি এই কেন্দ্র যদি মূল বিন্দুতে হয়, আসলে এখানে এইচ কে এইচকেই কিন্তু হচ্ছে আসলে এই বৃত্তের কেন্দ্র। কিন্তু যদি এই কেন্দ্র যদি আসলে মূল বিন্দুতে হয় তাহলে কি হবে? এইচও থাকবে না, কেউ থাকবে না, তখন হবে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। তোমাদের সবাই এটা জানো। এখন যদি এই বৃত্ত যদি আলফা বিটা বিন্দু দিয়ে যদি যায়, তাহলে এই সঞ্চার পথের উপর যে বিন্দুগুলো আছে অর্থাৎ এইচ কে বা সঞ্চার পথের যে প্যারামিতিগুলো আছে সেটা হচ্ছে ওই আলফা বিটাকে আমার হচ্ছে স্যাটিসফাই করবে। অর্থাৎ আমার এখান থেকে আমি এটা বলতে পারি যে সে যদি আলফা বিটা বিন্দু দিয়ে যায় তাহলে আলফা মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। অর্থাৎ আর এর আমরা একটা নির্দিষ্ট মান পাচ্ছি এবং এই মানটা যদি আমি এখানে যদি বসাই দেই তাহলে আমি কি পাচ্ছি? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আলফা মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস কে হোল স্কোয়ার। অর্থাৎ একটা বৃত্ত যদি আলফা বিটা বিন্দু দিয়ে যায় তাহলে তার সমীকরণ হচ্ছে এটা, এবং কেন্দ্র যদি মূল বিন্দুতে থাকে তবে তার সমীকরণ হচ্ছে এটা। এখানে আসলে মুখস্থ করার কিছু নাই। এখন আমরা দেখব বৃত্তের জেনারেল ফর্ম। তো দেখো, কিছুক্ষণ আগে আমি এই সমীকরণটা কীভাবে আসলো সেটা দেখাইছি। তো আচ্ছা, এখন এই সমীকরণকে যদি আমি ভাঙ্গায় যদি লিখি তাহলে আমি লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স এইচ মাইনাস টোয়াইস ওয়াই কে প্লাস এই স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। আচ্ছা, তারপরে আমি কি করলাম যে এখান থেকে আমি আরটাকে এই পাশে নিয়ে আসলাম। তারপরে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে হচ্ছে আমার কেন্দ্র ছিল এইচ কে, অর্থাৎ সে একটা নির্দিষ্ট মান, আর আরও হচ্ছে একটা নির্দিষ্ট মান। আচ্ছা, তাহলে হচ্ছে এই স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, অর্থাৎ এটা কিন্তু একটা নির্দিষ্ট মান আমাকে মিন করে, অর্থাৎ সে একটা কনস্ট্যান্টের মতো কাজ করে। আমি ধরে নিলাম যে এটুকুর মান হচ্ছে আমার সি, অর্থাৎ তার পরবর্তী লাইনে যদি আমি হচ্ছে এটুকুর মান যদি সি বসাই দিই তবে যেটা পাচ্ছি এটাই হচ্ছে আমার বৃত্তের জেনারেল ফর্ম। আচ্ছা, তারপরে আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল 0, অর্থাৎ আমি কী করলাম যে এইচ সমান জি সমান আমি মাইনাস এইচ বসালাম এবং এফ সমান মাইনাস কে বসালাম। বসানোর পর আমি যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের বৃত্তের যে জেনারেল ফর্মুলা। অর্থাৎ এখানে যে কেন্দ্র সেই কেন্দ্রটা হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। তো বৃত্তের জেনারেল ফর্মুলা থেকে আমরা কেন্দ্র কিভাবে বের করতে হয় সেটা জানলাম। এখন সমস্যা হচ্ছে যে আমি এই জেনারেল ফর্মুলা থেকে আমি কিভাবে একটা বৃত্তের ব্যাসার্ধটাকে বের করব। তো চলো, এর জন্য আমি কি করলাম যে এই পরবর্তী লাইনে আমি এই সমীকরণের উভয় পাশে যদি আমি হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি যদি আমি যোগ করে দিই তাহলে কি পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, এখান থেকে আমার হচ্ছে এইসি আর এইসি কাটাকাটি হয়ে যাবে। তো এখান থেকে যে ফর্মুলাটা আসবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস জি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস
এফ স্কোয়ার ইকুয়াল জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ হোল স্কোয়ার ইকুয়াল, এখন আমি এখানে যদি বর্গমূল আকারে যদি লিখতে চাই তাহলে লিখতে পারবো রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ার। অর্থাৎ দেখো যে আমাদের হচ্ছে যে প্রথম যে সমীকরণ ছিল, যে প্রথম সমীকরণ যে আমরা যে সমীকরণটা লিখছিলাম এটার মতোই কিন্তু আসলে অনেকটা চলে আসলো। তো এটাকে যদি আমি আরেকভাবে লিখি এক্স মাইনাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এফ হোল স্কোয়ার ইকুয়াল রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ার। আচ্ছা, তো এখান থেকে দেখো আমি এটা বলতে পারি যে হ্যাঁ এই বৃত্তের যে কেন্দ্র সেটা হচ্ছে আমার মাইনাস জি মাইনাস এফ, এবং যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ আর ইকুয়াল আমার হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ আর ইকুয়াল রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, তো একটা জিনিস তোমরা এখানে খেয়াল করে দেখো যে জেনারেল ফর্মুলা, এত বড় একটা ফর্মুলা যে আমি এখানে লিখলাম, তো এর ভিতরে আসলে প্রত্যেকটা স্টেপই কিন্তু আমার একটা বৃত্তকে মিন করে। তো এখানে দেখো যে ভালো করে যদি খেয়াল করে দেখো যে এই সমীকরণে আসলে হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে সহগ আছে সেই সহগগুলো কিন্তু আমার সেম, এবং এই সমীকরণের ভেতর কিন্তু এক্স এবং ওয়াই যুক্ত কোনো পদ নেই। অর্থাৎ একটা বৃত্ত হওয়ার কন্ডিশন হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগগুলো সমান হতে হবে, এবং এই বৃত্তের ভেতরে আমার এক্স এবং ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। আচ্ছা, এখন আমরা দেখব একটা বৃত্তের অক্ষাংশের ছেদাংশটুকু কত। তো এখানে আমি কিছুক্ষণ আগে যে সমীকরণটা লিখছি সেই সমীকরণটা আবার লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল 0, এটা হচ্ছে আমার বৃত্তের সাধারণ ফর্মুলা। তো এখান থেকে আমাদের যে বৃত্তের যে কেন্দ্র সেই কেন্দ্রটা আমি বলতে, হ্যাঁ কিছুক্ষণ আগে দেখলাম যে কত মাইনাস জি মাইনাস এফ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই বৃত্তটা আমার এক্স অক্ষে কত অংশ ছেদ করবে এবং হচ্ছে এই ওয়াই অক্ষের ছেদাংশটা কত। তো ধরো এটা হচ্ছে আমার অক্ষরেখা। আচ্ছা, তো এই বৃত্ত ধরো হচ্ছে আমার এখানে আছে, এটা হচ্ছে মোটামুটি একটা বৃত্ত। তো এর যে কেন্দ্র সেই কেন্দ্র ধরো হচ্ছে এখানে কেন্দ্র কত মাইনাস জি মাইনাস এফ। তো এখন এখান থেকে আমার যে দূরত্ব সেই দূরত্বটুকু আমার কিন্তু আর মিন করে, অর্থাৎ আর সমান মানে ব্যাসার্ধ ইকুয়াল রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন তোমরা এখানে দেখো যে এই কেন্দ্র যদি মাইনাস জি মাইনাস এফ হয় তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কিন্তু আমার এফ মাইনাস এফ, আর এক্স অক্ষের যে ছেদাংশ সেই ছেদাংশটুকু হচ্ছে আমার এতটুকু। এবং এখান থেকে এইটুকু দূরত্ব আমি ধরে নিলাম হচ্ছে পি। তাহলে আমি হচ্ছে এখান থেকে এই দূরত্ব হচ্ছে পি, অর্থাৎ এখান থেকে একটু দূরত্ব হচ্ছে পি, অর্থাৎ এর টোটাল দূরত্ব হচ্ছে আমার টোয়াইস পি। আচ্ছা, এখানে যদি আমি পিথাগোরাসের সূত্র ইউজ করি তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারবো যে পি স্কোয়ার ইকুয়াল রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস এফ হোল স্কোয়ার। অর্থাৎ পি স্কোয়ার ইকুয়াল জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি মাইনাস এফ স্কোয়ার ইকুয়াল জি স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ পি ইকুয়াল রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, আর এর এক্স অক্ষের যে ছেদাংশটুকু সেটা হচ্ছে আমার কত, যে এটা যদি পি হয় তাহলে এটা অবশ্যই হচ্ছে টোয়াইস পি হবে, অর্থাৎ এক্স অক্ষের যে ছেদাংশ সেটা হচ্ছে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। ঠিক অনুরূপভাবে আমি এখান থেকে এটাও বের করা যায় যে আমার ওয়াই অক্ষের যে ছেদাংশটুকু হচ্ছে সেই ছেদাংশটুকুর মান আমরা কত, এই ছেদাংশটুকুর মান আমার হচ্ছে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, তো এখন আমরা দেখব পোলার স্থানাঙ্কের বৃত্তের যে সমীকরণ সেটাকে। আচ্ছা, যখন তোমাদের একটা জিনিস তোমরা মাথায় রাখবা যে যখন পোলার স্থানাঙ্ক বলবে তখনই হচ্ছে আসলে দুইটা জিনিস আমরা কাজ করব। একটা হচ্ছে নির্দিষ্ট কেন্দ্র থেকে একটা ওই বিন্দুর দূরত্ব অর্থাৎ আর,
এবং সেটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ থিটা। অর্থাৎ পোলার স্থানাঙ্ক মানে আমরা এটা বুঝবো যে হ্যাঁ আর আবার এবং থিটা নিয়ে আমরা কাজ করতে হবে। তো ধরো হচ্ছে এটা আমার হচ্ছে অক্ষরেখা অক্ষ এবং হচ্ছে এখানে একটা বৃত্ত আছে এবং এই বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু যদি আমার হচ্ছে এক্স, ওয়াই আমি ধরে নিলাম এই বৃত্তের যে সমীকরণ সেই সমীকরণের একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে আমার হচ্ছে এক্স, ওয়াই। আচ্ছা, তো যেহেতু বলছে পোলার স্থানাঙ্ক অর্থাৎ আমার হচ্ছে আর এবং থিটা নিয়ে কাজ করতে হবে, আমি ধরলাম যে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে আমার আর এবং সেই এক্স অক্ষের সাথে আমার থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। মূল বিন্দু থেকে কেন্দ্রের যে দূরত্ব সেটাকে আমি ধরে নিলাম হচ্ছে R1 এবং সেটা এক্স অক্ষের সাথে θ1 কোণ উৎপন্ন করে। আচ্ছা, তো এখন আমাকে হচ্ছে পোলার স্থানাঙ্কের যে বৃত্তের সমীকরণ সেটাকে আমাকে বের করতে হবে। তো আমরা যে বৃত্তের যে কার্তেশিয়ানের সমীকরণ সেটা আমরা জানি হচ্ছে x² + y² + টুয়াইস gx + টুয়াইস fy + c = 0। তো আর এখান থেকে আমি এটা বলতে পারি যে x = আর cos θ, কারণ এটুকু হচ্ছে আমার x আর এটা যদি আর হয় এবং এটা যদি থিটা হয় আমি এটা বলতে পারবি যে হ্যাঁ x = আর cos θ এবং y = আর sin θ। তো এই সমীকরণে এবং x এবং y এর মানটা বসে দিলে আমি যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার পোলার স্থানাঙ্কের বৃত্তের সমীকরণ, অর্থাৎ আর cos θ² + আর sin θ² + টুয়াইস g আর cos θ প্লাস তো এই পরের লাইনে আমরা কি লিখতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে sin θ + cos θ = 1, অর্থাৎ আমি এটা লিখতে পারি যে r² + টুয়াইস r g cos θ + f sin θ + c = 0, অর্থাৎ এটাই হচ্ছে আমার পোলার স্থানাঙ্কের যে বৃত্তের সাধারণ সমীকরণ। আচ্ছা, এখন যদি তোমাকে বলে দেওয়া থাকে যে হ্যাঁ এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আমার যদি a হয়, অর্থাৎ এখান থেকে এইটুকুর দূরত্ব যদি আমার a হয়, তাহলে এই সমীকরণটা এর অন্য আরেকটা সমীকরণ আছে, সেটা আমি আসলে তোমাদের প্রমাণ করে দেখাতে চাচ্ছি না, অনেক বিশাল সমীকরণ, এটা তোমাদের বই থেকে তোমরা প্রুভ করে নিতে পারবা। তো যখন আমরা এই কোনো বৃত্তের যখন আমরা হচ্ছে এখানে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে এর পোলার স্থানাঙ্কের যে সমীকরণ সেটা হচ্ছে a² = r² + r1² - টুয়াইস r1 * cos θ - θ1। আচ্ছা, তো এখানে লক্ষ্য করো r1 কিন্তু হচ্ছে মূল বিন্দু থেকে কেন্দ্রের যে দূরত্ব সেটা r1 এবং এই r1 x অক্ষের সাথে আমার হচ্ছে উৎপন্ন করছে θ1 কোণ এবং হচ্ছে এই বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু থেকে মূল বিন্দু যে দূরত্ব সেটা হচ্ছে আমার হচ্ছে r, এখানে হচ্ছে r1 এর পরিচয় হচ্ছে এটা। এখন হচ্ছে প্রথম যে আমরা যেই প্রবলেমটা দেখব যে x = 3 cos θ + 1 এবং y = 2 + 3 sin θ। এখন এই সমীকরণটা আসলে আমাদের হচ্ছে কি নির্দেশ করে? তো এই ধরনের সমীকরণ সলভ করার ক্ষেত্রে তোমরা যারা হচ্ছে সরলরেখার আমার যে যারা ক্লাস করেছো তো সেখানে হচ্ছে আমি একটা কথা বলছিলাম যে আমাদের এখানে যে প্যারামিতি আছে সেই প্যারামিতিটাকে আমাকে আউট যে করে হোক আমাকে আউট করতে হবে। তো এখানে যে আমার যে প্যারামিতি সেটা হচ্ছে আমার থিটা। তো আমার প্রথমে টার্গেট হচ্ছে এই থিটাটাকে আমরা কিভাবে আউট করতে পারি, অর্থাৎ আমি এখান থেকে যদি এটা লিখি যে 3 cos θ = x - 1 এবং এখান থেকে আরও যদি লিখি যে y - 2 = 3 sin θ, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আচ্ছা, 1² + 2² যদি আমি করি তাহলে আমি কি পাচ্ছি যে x - 1 হোল স্কোয়ার প্লাস y - 2 হোল স্কোয়ার = 3 cos θ হোল স্কোয়ার প্লাস 3 sin θ হোল স্কোয়ার, অর্থাৎ x - 1 হোল স্কোয়ার প্লাস y - 2 হোল স্কোয়ার = 3², অর্থাৎ এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণটাকে মিন করে এবং যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 1 2 এবং ব্যাসার্ধ হচ্ছে আমার 3। তো নেক্সট যে প্রবলেম যে x = b * cos θ - 1 এবং
টোয়াইস ওয়াই ইকুয়াল বি ইন্টু সাইন থিটা প্লাস ওয়ান পরামিতিক সমীকরণ কি নির্দেশ করে? ঠিক আগের প্রশ্নের মতোই আমাদের টার্গেট হচ্ছে যে এখানে আমার যে পরামিতি আছে অর্থাৎ থিটাটাকে আমরা যে করে ভাবেই হোক আমরা এই থিটাটাকে আমরা আউট করে দেবো। তো এখান থেকে প্রথম সমীকরণ থেকে আমি এটা লিখতে পারি যে এক্স ইকুয়াল বি বাই টু কস থিটা মাইনাস বি বাই টু, সমীকরণ 1। এখান থেকে আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল বি বাই টু সাইন থিটা প্লাস বি বাই টু, সমীকরণ 2 হয়। আচ্ছা, এখান থেকে আমি যদি এটা লিখি যে বি বাই টু কস থিটা ইকুয়াল এক্স প্লাস বি বাই টু, এবং এখান থেকে এটা লিখব যে বি বাই টু সাইন থিটা ইকুয়াল ওয়াই মাইনাস বি বাই টু। এখন এই দুইটা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যদি আমি স্কোয়ার করে যোগ করে দেই তাহলে আমি কি পাচ্ছি যে এক্স প্লাস বি বাই টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ইকুয়াল বি বাই টু কস থিটা হোল স্কোয়ার প্লাস বি বাই টু সাইন থিটা হোল স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস বি বাই টু এভাবে লিখলাম হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ইকুয়াল বি বাই টু হোল স্কোয়ার। অর্থাৎ আগেরটার মতোই ঠিক এই সমীকরণও আমার হচ্ছে একটা বৃত্ত নির্দেশ করতেছে যার কেন্দ্র হচ্ছে মাইনাস বি বাই টু কমা প্লাস বি বাই টু এবং যার ব্যাসার্ধ হচ্ছে আমার হচ্ছে বি বাই টু। তো নেক্সট প্রবলেমটাতে বলা হলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 3 ইকুয়াল 0 এই বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? অর্থাৎ প্রশ্নে এটা আমাকে বের করতে বলতেছে যে এটা যদি আমার ওই বৃত্তটা হয় তবে এই বৃত্তের অন্তর্লিখিত যে ত্রিভুজটা হবে অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত সেটা আমাকে বের করতে হবে। তো প্রথমে চলো যে এই বৃত্তের যে কেন্দ্র এবং যে ব্যাসার্ধ সেটা আমরা বের করে নিই। এই বৃত্তের কেন্দ্র কত হচ্ছে তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস মাইনাস 2x প্লাস 2 ইন্টু 3y মাইনাস 3 ইকুয়াল 0। অর্থাৎ এটা হচ্ছে আমার কিছুক্ষণ আগে দেখলাম যে এটা হচ্ছে আমার জি এবং এটা হচ্ছে আমার এফ, অর্থাৎ এই বৃত্তের যে কেন্দ্র সেটা হচ্ছে মাইনাস জি মাইনাস এফ ইকুয়াল 2 ইন্টু 3। অর্থাৎ এই বৃত্তে এখন যদি আমি হচ্ছে ব্যাসার্ধ বের করতে চাই তথা আর ইকুয়াল রুট ওভার 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার মাইনাস সি হচ্ছে আমার মাইনাস 3 ইকুয়াল 4। তো এখন আমরা দেখলাম যে হ্যাঁ এই যে বৃত্ত এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার 2 মাইনাস 3 এবং ব্যাসার্ধ হচ্ছে 4। এখন আমাকে কাজ বের করতে হবে যে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। আচ্ছা, এখন আমরা একটা জিনিস জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণে কিন্তু আমার হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এটা আমার 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি এবং এটা হচ্ছে আমার 60 ডিগ্রি। এবং আমি ধরলাম হচ্ছে এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা বি এবং এটা সি, এবং এই বিন্দুর বিপরীত যে বাহু সেই বাহু আমি কি নাম দিলাম হচ্ছে এ, এটাকে নাম দিলাম হচ্ছে বি এবং সি বিপরীত বাহু হয়ে আমি নাম দিলাম হচ্ছে সি। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে ত্রিভুজের গুণাবলী থেকে আমরা একটা উপপাদ্য জানি যে কোনো ত্রিভুজের বাহু এবং তার বিপরীত কোণের অনুপাত কিন্তু হচ্ছে একটা কনস্ট্যান্ট। অর্থাৎ এখান থেকে আমি এটা বলতে পারবো যে এ ডিভাইডেড বাই এর বিপরীত যে কোণ অর্থাৎ হচ্ছে 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি যদি আমি সাইন নিই এ ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি ইকুয়াল টোয়াইস আর। এই আরটা কি? এই আর হচ্ছে এই ত্রিভুজের পরিবৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আমার হচ্ছে আর। কিছুক্ষণ আগে আমি দেখলাম যে এই আর এর মানটা হচ্ছে আমার 4, অর্থাৎ এ ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি মান √3/2 ইকুয়াল 2 ইন্টু 4, অতএব এ ইকুয়াল √3 ইন্টু 4। অর্থাৎ এই সমবাহু ত্রিভুজের একটা বাহুর মান আমি পাইলাম হচ্ছে এ সমান √3 ইন্টু 4। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ অর্থাৎ এর প্রত্যেকটা বাহুর মানই হচ্ছে আমার √3 ইন্টু 4 হবে, এবং এই সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল সমান কত? ক্ষেত্রফল সমান হচ্ছে √3
বাই 4 স্কোয়ার, এখানে আমি এর মানটা যদি বসে দিই তাহলে পাচ্ছি এই ক্ষেত্রফল 12 × √3, এটা আমার অ্যান্সার। নেক্সট যে প্রবলেমটা, যে বৃত্তের উপরস্থ 4,1 বিন্দুটি 1 + 5 cos θ, -3 + 5 sin θ দ্বারা প্রকাশিত হয়, তবে এই বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ প্রবলেমটা হচ্ছে ওনাটা এইরকম যে তোমাকে এই একটা পয়েন্ট স্থানাঙ্ক বলে দেওয়া হয়েছে, সেটা কত, 1 + 5 cos θ × -3 + 5 sin θ। অর্থাৎ আর তোমাকে বের করতে হবে এই বিন্দুগামী ব্যাসের অপর প্রান্ত বিন্দুর যে স্থানাঙ্ক সেটা কত। আচ্ছা, আর এই স্থানাঙ্কটুকু আমরা কি জানি, দেখো যে এখানে হচ্ছে বলে দেওয়া আছে যে 5,1, এই স্থানাঙ্কটা আমাকে আসলে এটা মিন করে, অর্থাৎ এখান থেকে কম্পেয়ার করে আমি লিখতে পারবো যে 4 = 1 + 5 cos θ, অতএব cos θ সমান আমি এটা লেখা যায় যে 3/5, এবং এখান থেকে আরও লিখতে পারবো যে 1 = -3 + 5 sin θ, অর্থাৎ sin θ = 4/5। এটা তো আমি পাইলাম হচ্ছে আমার এই বিন্দুর জন্য, এবং এই ব্যাসের অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্কের জন্য আসলে দেখো যে থিটা কিন্তু আমার এখানে হচ্ছে 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। অর্থাৎ অপর প্রান্ত বিন্দুর জন্য আমি যদি এই থিটার সাথে যদি আমি 180 ডিগ্রি যোগ করে দেই, তাহলে কিন্তু আমি হচ্ছে অপর প্রান্ত বিন্দুর যে পোলার স্থানাঙ্ক সেটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ ব্যাসের অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হচ্ছে, 1 + 5 × cos θ + 180 ডিগ্রি। কারণ হচ্ছে আগে বললাম যে হ্যাঁ থিটা হচ্ছে অপর প্রান্ত বিন্দুর জন্য আমার হচ্ছে থিটা 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে, -3 + 5 sin θ + 180 ডিগ্রি = 1 - 5 cos θ -3 - 5 sin θ। আর থিটার মান তো এখান থেকে আমি পাইলাম, তো 1 - 5 × থিটার মান হচ্ছে 3/5, -3 - 5, আর sin থিটার মান হচ্ছে 4/5। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারবো যে হ্যাঁ এর মানটা হচ্ছে -2 - 7। এখন আমরা চলে এসেছি বৃত্তের যে সেকেন্ড যে অধ্যায় আছে সেই অধ্যায়ের কিছু আমরা সমস্যা নিয়ে আলোচনা করি। তো প্রথমে আসে হচ্ছে স্পর্শক সংক্রান্ত সমস্যা। আচ্ছা, ধরো তোমাকে একটা বৃত্ত দেওয়া হলো এবং এই বৃত্তের থেকে একটু দূরে যে একটা পয়েন্ট দেওয়া হলো। এখন তোমাকে বলা হলো যে হ্যাঁ এই বৃত্ত থেকে একটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই বৃত্তের কয়টা স্পর্শক আঁকা যায়। হ্যাঁ, সেটা তোমরা ইজিলি বলতে পারো যে হ্যাঁ স্পর্শক হচ্ছে আমার দুইটা, এই একটা স্পর্শক এবং এই একটা স্পর্শক হচ্ছে আমার দুইটি। এবং তোমাকে যদি এভাবে বলা হয়ে থাকে যে দুইটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে থাকে, আসলে চেতনা হচ্ছে তারা স্পর্শ করে আছে, দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে থাকে, C2 এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, অর্থাৎ এখানে যে কন্ডিশন সেই কন্ডিশনটা হচ্ছে যে স্পর্শ করার যে কন্ডিশন সেটা হচ্ছে C1 + C2 = R1 + R2। তাহলে এখানে স্পর্শ কয়টা হবে, এখানে দেখা হচ্ছে এদের স্পর্শ বিন্দুতে একটা স্পর্শক হবে এবং উপর দিয়ে একটা স্পর্শক এবং নিচ দিয়ে একটা স্পর্শক। অর্থাৎ আমার এখানে হচ্ছে C1 + C2 যদি R1 + R2 হয়, তাহলে আমার স্পর্শক হচ্ছে আমার 3টি স্পর্শক পাচ্ছি। এবং তোমাকে যদি এই ধরনের আরও যদি বলা থাকে যে এই ধরনের কন্ডিশন যে একটা বৃত্ত আছে তার হয়তো আরেকটা বৃত্ত, প্রথমটা C1 C2 R1 আর এটা হচ্ছে আমার R2। আচ্ছা, একটা বৃত্ত আছে তার ভেতর আরেকটা বৃত্ত, এবং এখানে যে শর্ত সেটা হচ্ছে
C1 ইন্টু C2 ইকুয়াল R1 মাইনাস R2 যদি হয়, তাহলে এই বৃত্তটা আসলে হচ্ছে পরস্পর অন্তস্থভাবে স্পর্শ করবে, সেটা আসলে তোমরা এমনিতেই বুঝতে পারো। তো এই কন্ডিশন যদি হয়, তাহলে আমার যে স্পর্শক, সেই স্পর্শক আমার হচ্ছে শুধুমাত্র একটা স্পর্শক হবে, এখানে একটি সাধারণ স্পর্শক। তো এখন যদি তোমাকে এভাবে যদি বলা থাকে যে দুইটি বৃত্ত পরস্পরকে যদি ছেদ করে, তাহলে কি শর্ত থাকে? দেখো যে এ একটা বৃত্ত এবং তারপরে এ আর একটা বৃত্ত, এবং এর কেন্দ্র হচ্ছে C1 এবং এর কেন্দ্র হচ্ছে C2। আচ্ছা, এবং এই প্রথম বৃত্তের যে ব্যাসার্ধ সেটা R1 এবং দ্বিতীয় বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আমার R2। এখন এখানে যে কন্ডিশন, সেই কন্ডিশনটা আসলে কি? সেটা হচ্ছে C1 C2 ইজ লেস দ্যান R1 R2, অর্থাৎ এদের যে কেন্দ্রের যে দূরত্ব, সেই কেন্দ্রের দূরত্বটা কিন্তু এদের যে ব্যাসার্ধের যে যোগফল, সেই যোগফলের চেয়ে আসলে ছোট হচ্ছে। তাহলেই কিন্তু এই দুটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে আসলে হচ্ছে তার ছেদ করতেছে। এবং এখানে যে তাদের যে স্পর্শক, সেই স্পর্শক আসলে দুইটা হবে, উপরে একটা স্পর্শক এবং নিচে আর একটা স্পর্শক। আচ্ছা, এবং তোমাকে যদি এই ধরনের দুটা বৃত্ত দেওয়া থাকে, যে এটা হচ্ছে প্রথম বৃত্ত এবং এটা হচ্ছে আমার দ্বিতীয় বৃত্ত। প্রথম বৃত্তের কেন্দ্র C1, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র C2, এবং এর ব্যাসার্ধ হচ্ছে আমার R1 এবং এর ব্যাসার্ধ হচ্ছে R2। তো এখান থেকে আসলে তোমরা এমনিতেই বোঝা যাচ্ছে যে এই কেন্দ্রের যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু এদের ব্যাসার্ধের যোগফলের চেয়ে সবসময় বড়। অর্থাৎ এখানে যে কন্ডিশন সেটা হচ্ছে C1 C2 ইজ গ্রেটার দ্যান R1 R2। আচ্ছা, যদি এই ধরনের কন্ডিশন হয়, তাহলে আমার এখানে মোট এদের সাধারণ স্পর্শক, সেই সাধারণ স্পর্শক কয়টা হবে? মোট সাধারণ স্পর্শক হবে আমাদের চারটা। কিভাবে? এখান থেকে দেখো, এই একটা স্পর্শক, এই একটা সাধারণ স্পর্শক, উপর থেকে এই একটা সাধারণ স্পর্শক হবে, এবং নিচ থেকে আর একটা সাধারণ স্পর্শক হবে। অর্থাৎ আমাদের মোট সাধারণ স্পর্শক আমার চারটি, কোন শর্তে? যে C1 C2 গ্রেটার দ্যান R1 R2, এবং এখানে হচ্ছে সাধারণ স্পর্শক আমার হচ্ছে তিনটা হবে, কোন শর্তে? C1 প্লাস C2 ইকুয়াল হচ্ছে R1 প্লাস R2, এবং এইখানে আমার হচ্ছে সাধারণ স্পর্শক হবে আমার দুইটা, কোন শর্তে? যে কেন্দ্র দুটি যোগফল, অর্থাৎ C1 C2 ইজ লেস দেন, এদের হচ্ছে ব্যাসার্ধের যোগফলের চেয়ে আমার ছোট হবে। এবং এই ক্ষেত্রে আমার যে একটা স্পর্শক হবে, কোন শর্তে? যে C1 C2 ইকুয়াল হচ্ছে R1 মাইনাস R2। এবং আবার যদি এই ধরনের কন্ডিশন হয় যে একটা বৃত্ত এবং এই বৃত্তের ভেতর আরেকটা বৃত্ত আছে, এবং এই বৃত্তের কেন্দ্র, প্রথমটার কেন্দ্র হচ্ছে C1 এবং আরেকটার কেন্দ্র সেটা আমি ধরলাম হচ্ছে C2, এবং এখানে যে কন্ডিশন সেটা হচ্ছে C1 C2 ইজ লেস দ্যান R1 মাইনাস R2। অর্থাৎ এখানে দেখো যে এদের কেন্দ্রের যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু আমার হচ্ছে এদের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের বিয়োগফলের চেয়ে সবসময় আমার হচ্ছে ছোট। যদি এই ধরনের কন্ডিশনে এটা যদি পড়ে, তাহলে এক্ষেত্রে আমার কোনো স্পর্শক থাকবে না, নো ট্যানজেন্ট। তো আসলে হচ্ছে এই শর্তগুলো পূরণ করে আমরা হচ্ছে এখন হচ্ছে স্পর্শক কিভাবে বের করতে হয় সেটা আসলে দেখব। তো তোমাকে এখানে বলা হলো যে x² প্লাস y² ইকুয়াল 1 এবং হচ্ছে x² প্লাস y² প্লাস 6x প্লাস 8y প্লাস 16 ইকুয়াল 0 বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা এবং সমীকরণ বের করতে হবে। আচ্ছা, তো প্রথম বৃত্তের যে কেন্দ্র সেটা কি? সেই কেন্দ্রটা আমরা কত? যে হ্যাঁ, প্রথম বৃত্তের যে কেন্দ্র সেটা হচ্ছে আমার 0 0 হচ্ছে C1, এবং দ্বিতীয় বৃত্তের যে কেন্দ্র সেই C2 সমান হচ্ছে আমার কত? যে এখানেও আমরা বের করতে পারি হ্যাঁ, যে -3, -4, এবং প্রথম বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে আমরা বলে দিতে পারি যে ব্যাসার্ধ হচ্ছে 1, এবং দ্বিতীয় বৃত্তের যে ব্যাসার্ধ R2 সমান হচ্ছে, যে ইকুয়েশন যদি ফালাই তাহলে হচ্ছে পাচ্ছি
মাইনাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার মাইনাস 60 ইকুয়াল 3। অর্থাৎ এখান থেকে আমি এটা বলতে পারি যে হ্যাঁ C1 C2 এটুকু দূরত্ব C1 C2 ইকুয়াল হচ্ছে রুট ওভার মাইনাস 3 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস মাইনাস 4 মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল 5 এবং R1 এবং R2 এইটুকু দূরত্ব আমার কত হচ্ছে 3 + 1 সমান হচ্ছে 4। অর্থাৎ এখানে যে শর্ত সেই শর্তটা আমার হচ্ছে যে ফিল আপ করতেছে সেটা হচ্ছে C1 C2 ইজ গ্রেটার দেন R1 R2। কিছুক্ষণ আগে দেখলাম যে যদি এই ধরনের শর্ত দিয়ে পূরণ করে থাকে তাহলে এই বৃত্ত দুইটি সাধারণ স্পর্শক থাকবে। অর্থাৎ এই বৃত্তটা অনেকটা এইরকম হবে, যে এটা হচ্ছে প্রথম বৃত্ত। প্রথম বৃত্ত একটু বড়, কারণ হচ্ছে এর ব্যাসার্ধ 4, এর কেন্দ্র হচ্ছে -3 -4। দ্বিতীয় বৃত্তর কেন্দ্র হচ্ছে 0 এবং এর ব্যাসার্ধ হচ্ছে ছোট। অর্থাৎ এই বৃত্তদ্বয়ের মোট স্পর্শক হবে 4টা। এই একটা, এই একটা, এই একটা স্পর্শক হচ্ছে একটা স্পর্শক। অর্থাৎ এরকম করে এই দুইটি বৃত্ত সাধারণ স্পর্শক হবে মোট 4টা। এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই চারটা স্পর্শক, সেই 4টা স্পর্শকের সমীকরণ বের করব। তো আমি প্রথমে ধরেন আমি যদি প্রথমে হচ্ছে এই প্রথম দুইটা স্পর্শক নিয়ে কাজ করি, এখানে মিশিয়ে দিলাম। আচ্ছা, তো ধরি এই স্পর্শকদ্বয় এখানে পি বিন্দুতে ছেদ করে। তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমি হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্কটা বের করব। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো যে এখান থেকে যদি আমি এর উপর একটা যদি লম্বটা নিই, এটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এখান থেকে আর একটা এর উপর লম্বটা নিই, এটা হচ্ছে 90 ডিগ্রি, এবং কেন্দ্র থেকে যে দূরত্ব, এবং এটা যদি আমি হচ্ছে এ বি সি ডি ই নামে নাম করলাম, এটা হচ্ছে পি বিন্দুই থাক। তো এখন এখান থেকে দেখো যে এখান থেকে এইটুকু যে দূরত্ব, সেই R2 সমান আমার হচ্ছে 3, এবং এখান থেকে এইটুকু দূরত্ব সেটা হচ্ছে আমার R1, সেই R1 সমান হচ্ছে আমার 1। অর্থাৎ এইখানে দেখো যে এখানে হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এই কোণটা যায় এবং এই কোণটাও তাই। অর্থাৎ আমি হচ্ছে ত্রিভুজের অনুপাত যদি আমি হচ্ছে এখানে দেখি, তাহলে আমি এটা বলতে পারি যে R2 অর্থাৎ হচ্ছে 3 R2 ডিভাইডেড বাই বিপি ইকুয়াল R1 অর্থাৎ হচ্ছে আমার 1 ডিভাইডেড বাই ডিপি, অর্থাৎ R2 ডিভাইড বাই R1 ইকুয়াল ডিপি ডিভাইড বাই ডিপি ইকুয়াল R2 এর মান হচ্ছে আমার 3 এবং R1 এর মান হচ্ছে আমার 1। অর্থাৎ পি বিন্দুটা এই রেখাকে, অর্থাৎ বি এবং ডি রেখাকে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এবং এখান থেকে আমি বলতে পারি যে হ্যাঁ পি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে m2x1, m2x1, এটা যদি আমার 3 হয়, ওটা হচ্ছে আমার যদি 1 ধরে নেব, অর্থাৎ 3 × 0 প্লাস 1 × -3 টু 1 ডিভাইড বাই 3 + 1 অন্তর্বিভক্তি সূত্র অনুসারে 3 + 1 × 0 + 1 × -4 সমান পি বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে -3/4, -1। অর্থাৎ এখান থেকে আমরা হচ্ছে পি বিন্দু যে স্থানাঙ্ক সেটা হচ্ছে এত। আচ্ছা, তো এখন আমি যদি ধরি যে হ্যাঁ এই রেখার যে সমীকরণ, সেই সমীকরণটা আমাকে বের করতে হবে। আর এই রেখার সমীকরণ বের করার জন্য প্রথমে আমি ধরে নিলাম যে এই রেখার যে ঢাল, সে ঢাল হচ্ছে আমার m। তাহলে এই রেখার যে সমীকরণটা সেটা হচ্ছে y + 1 ইকুয়াল m × x + 3।
3/4, এটা হচ্ছে আমার এই রেখার সমীকরণ। একে যদি আমি হচ্ছে একটু মডিফাই করে লিখি তাহলে লিখতে পারবো যে 4y মাইনাস 4mx প্লাস 4 মাইনাস 3m ইকুয়াল 0, অর্থাৎ এটা হচ্ছে আমার হচ্ছে প্রথম যে রেখার সমীকরণ এটা। আচ্ছা, তো এখনও কাজ আমাদের হচ্ছে এখনও শেষ হয়নি, তো এখন আমাদের অনেক কাজ বাকি। যেমন তো এখন এই মূল বিন্দু থেকে এই রেখার উপর যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্ব কিন্তু আমার হচ্ছে ব্যাসার্ধের সমান। এখন যে আমি হচ্ছে এই শর্ত ইউজ করে আমি হচ্ছে এখন এম এর মানটা বের করব, অর্থাৎ মূল বিন্দু থেকে এই রেখার উপর যে লম্ব দূরত্ব সেটা যদি বের করতে চাই তাহলে আমার হচ্ছে এটা 0 হবে, এটা 0 হবে, অর্থাৎ থাকবে শুধু 4 মাইনাস 3m ডিভাইডেড বাই রুট ওভার 4 স্কোয়ার প্লাস মাইনাস 4m স্কোয়ার ইকুয়াল যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ হচ্ছে কত, লম্ব দূরত্ব সেটা হচ্ছে 1। তো এই সমীকরণ থেকে আসলে হচ্ছে মান বসাই, এম এর মান আসলে আমরা হচ্ছে দুইটা পাওয়া যায়, 0 মাইনাস 24 ডিভাইড বাই 7। আচ্ছা, তো এখন যদি আমি হচ্ছে প্রথম এই যে সমীকরণ 1 নম্বর সমীকরণে আমি যদি এম এর এই দুইটা মান বুঝি বসাই তাহলে হচ্ছে দুইটা সমীকরণ পাবো। সেই দুইটা সমীকরণে হচ্ছে আমার হচ্ছে এই একটা সমীকরণ এবং হচ্ছে এই একটা সমীকরণ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, অর্থাৎ আমরা হচ্ছে দুইটা স্পর্শকের সমীকরণ আমরা এভাবে বের করি। তো এম এর মান যদি আমি এখানে বসাই তো দুইটা সমীকরণ কীভাবে লিখতে পারবো, পি বিন্দুগামী স্পর্শকের সমীকরণ y প্লাস 1 ইকুয়াল 0 এবং আরেকটা সমীকরণ হচ্ছে y প্লাস 1 ইকুয়াল মাইনাস 4/7 টু x প্লাস 3 ডিভাইডেড বাই 4। তো এতক্ষণ আমরা হচ্ছে মাত্র দুইটা স্পর্শক নিয়ে কাজ করছি, তো আমাদের এখন আরও দুইটা স্পর্শক বের করতে হবে। তো এখন আর বাকি যে দুইটা স্পর্শক আছে সেটা হচ্ছে আমরা কি যে উপরের দিকে একটা যাবে এই একটা স্পর্শক এবং নিচেতে আর একটা স্পর্শক যাবে, এবং ধরি এই স্পর্শকটা আমার হচ্ছে এখানে হচ্ছে কিউ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তো প্রথম বৃত্তের যে স্থানাঙ্ক সেটা হচ্ছে আমার -3 -4 এবং দ্বিতীয় বৃত্তের স্থানাঙ্ক সেটা হচ্ছে 0 0। আচ্ছা, তো এখন দেখো যে এখান থেকে যদি লম্ব টানি, আচ্ছা তো এখান থেকে তোমরা এটা আসলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখানে যে কিউ বিন্দু আছে সেই কিউ বিন্দু কি আসলে হচ্ছে C1 C2 রেখাকে আসলে হচ্ছে একটা বহিস্থভাবে একটা বহিবিভক্ত করতেছে। তো এখন সে কত অনুপাতে বহিবিভক্ত করতেছে সেটা আমরা কিভাবে বের করি, দেখা হচ্ছে এখান থেকে যদি এই রেখার উপর একটা যদি লম্ব টানি, এটা হচ্ছে আমার R1, এটা 90 ডিগ্রি, এবং এখান থেকে এইটুকুর উপর যদি আমরা লম্ব টানি এটা হচ্ছে আমার R2, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এবং এখান থেকে যদি আমি নাম দিই যে ত্রিভুজ এ ও কিউ এবং এটা হচ্ছে বি সি কিউ। আচ্ছা, তো দেখো যে ত্রিভুজ ও এ কিউ এবং ত্রিভুজ বি সি কিউ, এই দুইটা ত্রিভুজ কি আসলে হচ্ছে এই দুইটা ত্রিভুজের আসলে সবগুলো কোণই কিন্তু আসলে সমান। তো এখান থেকে আমরা ত্রিভুজের যে গুণাবলী, তো সেখান থেকে আমরা এটা বলে দিতে পারি যে R1 ডিভাইডেড বাই ও কিউ ইকুয়াল R2 ডিভাইডেড বাই সি কিউ, অর্থাৎ R1 এর মান হচ্ছে আমার ছিল হচ্ছে 3 ডিভাইডেড বাই, এবং R2 মান সেটা ছিল আমার হচ্ছে 1 ইকুয়াল ও কিউ, এটা এ পাশে নিয়ে আসলাম, ও কিউ ডিভাইড বাই সি কিউ, অর্থাৎ আমার এখানে যে কিউ বিন্দু, এই কিউ বিন্দুটি আসলে হচ্ছে এই রেখাকে 3:1 অনুপাতে বহিবিভক্ত করতেছে। আর বহিবিভক্ত সূত্র অ্যাপ্লাই করে আমরা হচ্ছে কিউ বিন্দুর যে স্থানাঙ্ক সেটা বের করতে পারি, -3:1 -3:0 -1
মাইনাস 4 ইন্টু 1 মাইনাস 0 ইন্টু 3 3/2 মাইনাস 2। আচ্ছা, তো বহির্বিভক্তির সূত্র অনুসারে আমরা হচ্ছে কিউ বিন্দু এটা এই স্থানাঙ্কটা আমরা বের করতে পারলাম। আচ্ছা, তো এখন আমি ধরে নিলাম যে কিউ বিন্দুগামী যে স্পর্শক, এই স্পর্শকের ঢাল আমি ধরে নিলাম হচ্ছে এম, এই স্পর্শকের ঢাল হচ্ছে আমার এম। তাহলে এই বিন্দুগামী যে স্পর্শকের যে সমীকরণটা হচ্ছে সেই সমীকরণ আমার কত হবে, যে y + 2 ইকুয়াল m ইন্টু এক্স প্লাস 3/2। তো একে যদি আমরা একটু যদি মডিফাই করে লিখি, twice y minus twice y. আচ্ছা, তো এই সমীকরণকে আমরা এভাবে হচ্ছে মডিফাই করে লিখলাম। এখন তোমার একটা জিনিস খেয়াল করে দেখো যে মূল বিন্দু থেকে অর্থাৎ 0 0 বিন্দু থেকে এই রেখার উপর যে লম্ব, সেই লম্ব কিন্তু আমার হচ্ছে r2 মিন করতেছে। অর্থাৎ 0 0 বিন্দু থেকে এই রেখার উপর যে লম্ব যে টানি, তবে x এবং y এর মান তো 0 হয়ে যাবে, তাহলে তবে থাকবে 4 - 3m ডিভাইড বাই √2 স্কোয়ার প্লাস মাইনাস টুয়াইস m স্কোয়ার ইকুয়াল দ্বিতীয় বৃত্তের যে ব্যাসার্ধ ছিল সেটা হচ্ছে আমার 1। তো এখান থেকে আমরা m এর দুইটা মান পাচ্ছি। তো একটা মান হচ্ছে আচ্ছা, তো এই সমীকরণ থেকে আমরা হচ্ছে সলভ করে আমরা হচ্ছে m এর জন্য দুইটা মান পাচ্ছি। তো আসলে দুইটা মান কেন পাচ্ছি, কারণ হচ্ছে আমার এখানে হচ্ছে দুইটা আমার হচ্ছে রেখার সমীকরণ বের করতে হবে, প্রথমটা এবং হচ্ছে দ্বিতীয়টা। তো এখন যদি আমার প্রথম যে ইকুয়েশন, এই ইকুয়েশনে যদি আমি হচ্ছে m এর দুইটা মান যদি বসাই, তাহলে আমি হচ্ছে এই দুইটা রেখার সমীকরণটা পেয়ে যাব। তো এটা হচ্ছে আসলে তোমাদের কাজ। তো তোমরা আসলে হচ্ছে এখানে m এর মান দুইটা বের করে আমার হচ্ছে দুইটা রেখার সমীকরণ বের করবা। তো আসলে হচ্ছে এইভাবে আমরা হচ্ছে মোট 4টা স্পর্শকের সমীকরণ পেয়ে যাচ্ছি। অর্থাৎ প্রথম দেখালাম দুইটারও স্পর্শক কীভাবে পাওয়া যায়, এবং তার পরবর্তীতে আরও দুইটা স্পর্শক এভাবে আমরা হচ্ছে বের করতে পারি। নেক্সট যে সমস্যা সেটা হচ্ছে তোমাদের প্রতিবিম্ব সংক্রান্ত সমস্যা। তো এখানে বলা হয়েছে যে 4x - 6y + 2 = 0 রেখার সাপেক্ষে x² + y² + 2x - 8y - 19 = 0 এই বৃত্তের বৃত্তের যে সমীকরণ সেটা আমাকে বের করতে হবে। অর্থাৎ তোমাকে এটা বের করতে হবে যে রোধে যদি অক্ষরেখা হয় তবে হচ্ছে এই রেখাটার সমীকরণটা হবে এরকম। এটা হচ্ছে আমার হচ্ছে প্রথম যে সরলরেখা, সেই সরলরেখার সমীকরণ। এবং দ্বিতীয় যে বৃত্ত আছে সেই বৃত্তটা আসলে হচ্ছে আমার এখানে আছে অনেকটাই এই টাইপের। আচ্ছা, তো এখন তোমাকে বের করতে হবে যে এই রেখার সাপেক্ষে এই বৃত্তের যে প্রতিবিম্ব বৃত্ত তার ইকুয়েশন। অর্থাৎ এটাকে যদি তুমি একটা হচ্ছে আয়নার মতো চিন্তা করো এই রেখাকে, তাহলে হচ্ছে এর যে প্রতিবিম্ব এই পাশে আসবে তার সমীকরণটা আমাকে বের করতে হবে। অর্থাৎ আমাকে টোটালি বের করতে হবে আসলে হচ্ছে এই বৃত্তের সমীকরণ। কারণ হচ্ছে এটাকে আয়নার মতো দেখলে যে উপরের অংশটুকু আসলে প্রতিবিম্ব আসলে হচ্ছে নিচে আসলে রিফ্লেক্ট করবে। আচ্ছা, তো প্রথম বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্র আমার ছিল হচ্ছে -1, এখান থেকে আমি বলে দিতে পারি যে -1,4। আচ্ছা, তো নেক্সট যে কাজটা হচ্ছে যে আমি বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রটাকে আমি হচ্ছে ফাইন্ড আউট করব। আচ্ছা, আর এখান থেকে আমাদের হচ্ছে কিভাবে এটা করব, যে যদি আমি হচ্ছে এই প্রতিবিম্ব যে রেখা, এই রেখার উপরে একটা লম্ব রেখা যদি সমীকরণ বের করি যা হচ্ছে -1,4 বিন্দু দিয়ে যাচ্ছে, এবং সেই রেখা হচ্ছে এই সরলরেখাটা অর্থাৎ এই যে প্রতিবিম্ব যে রেখা, সেই রেখাটাকে কোন বিন্দুতে ছেদ করে সেটা আমি প্রথমে বের করব। দেন সেখান থেকে আমি হচ্ছে এই যে প্রতিবিম্ব বৃত্তের যে কেন্দ্র সেটা আমি হচ্ছে বের করব। তো দেখো যে হচ্ছে এই রেখার উপর লম্ব এবং হচ্ছে -1,4 বিন্দু দিয়ে যায় এমন একটা সরলরেখার সমীকরণ আমি এখান থেকে বলে দিতে পারি যে 6x + 4y + k = 0
এবং এই রেখাটা কোন বিন্দুতে, হ্যাঁ এই হচ্ছে -1,4 বিন্দু দিয়ে যাচ্ছে, অর্থাৎ 6 × -1 + 4 × 1 মান হচ্ছে আমার 4 প্লাস k = 0, অতএব k = আমার 10। অর্থাৎ এই যে সরলরেখা, এই সরলরেখার সমীকরণ আমি হচ্ছে কত পাচ্ছি, সরলরেখার সমীকরণ এখানে আমি হচ্ছে k এর মানটা বসিয়ে দিয়ে পাচ্ছি 6x + 4y + 10 = 0। এখন নেক্সট আমাদের যে কাজ, এই যে লম্ব রেখা এবং হচ্ছে আমার যে প্রতিবিম্ব রেখা, এদের ছেদ বিন্দুটা কত সেটা আমি বের করব। অর্থাৎ 4x - 6y + 2 = 0। এই দুটার ইকুয়েশন যদি আমি সলভ করি তাহলে তো আমি হচ্ছে ছেদ বিন্দু আলফা বিটা পাচ্ছি, অর্থাৎ আলফা কমা বিটা ইকুয়াল সলভ করে আমি পাচ্ছি। তোমরা এটা নিজে নিজে ক্যালকুলেশন করে বের করবা। আচ্ছা, তো দুইটা ইকুয়েশন সলভ করে আমি যে ছেদ বিন্দু, অর্থাৎ আমার এই বিন্দু স্থানাঙ্ক আমি পাচ্ছি হচ্ছে 1,1। আচ্ছা আচ্ছা, তো একটা জিনিস তোমরা এখান থেকে খেয়াল করো যে এটা যদি আমার হচ্ছে প্রতিবিম্ব রেখা হয়, তাহলে এই প্রতিবিম্ব রেখা থেকে আমার প্রথম যে বিন্দু, সেই বিন্দু যে যত দূরত্বে আছে, ঠিক এই প্রতিবিম্ব বিন্দুর দূরত্ব কিন্তু আসলে হচ্ছে সেম হবে, কারণ আমরা জানি হচ্ছে এইটুকু দূরত্ব সমান এবং এইটুকু দূরত্ব আমার হচ্ছে সমান। আচ্ছা, তো এইটা যদি আমার হয় তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে আমাদের হচ্ছে এই যে ছেদাংশ, অর্থাৎ হচ্ছে যে বিন্দুটা এই দুটো রেখা ছেদ করে, অর্থাৎ 1,1 বিন্দু হচ্ছে আমার হচ্ছে প্রথম বৃত্তের কেন্দ্র, এবং দ্বিতীয় বৃত্তের কেন্দ্রে যে আসলে হচ্ছে ছেদাংশে আসলে হচ্ছে মধ্যবিন্দু। অর্থাৎ এখান থেকে এই অংশটাকে যদি আমি হচ্ছে x1 y1, অর্থাৎ দ্বিতীয় বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রটাকে যদি আমি হচ্ছে x1 y1 ধরে নেই, তো এখান থেকে আমি হচ্ছে এটা বলে দিতে পারি যে হ্যাঁ x1 + -1 / 2 ইকুয়াল আমার হচ্ছে 1, এবং y1 + 4 / 2 ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ x1 সমান আমার হচ্ছে 3 এবং y1 সমান আমার হচ্ছে -2। অর্থাৎ আমার যে প্রতিবিম্ব বৃত্ত, এই প্রতিবিম্ব বৃত্তের আমার কেন্দ্র পেয়ে গেলাম হচ্ছে 3, -2। এখন প্রতিবিম্ব বৃত্তের ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, প্রতিবিম্ব বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমার যে মূল যে বৃত্ত, সেই বৃত্তের ব্যাসার্ধেরই সমান হবে, কারণ মূল বৃত্তের সকল বৈশিষ্ট্য আমার হচ্ছে প্রতিবিম্ব বৃত্তের ভেতর থাকবে। এখন এই মূল যে বৃত্ত, সেই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা আমার হচ্ছে r = √(-1² + 4² + 19 = 6। তো আমি হচ্ছে আসলে প্রতিবিম্ব বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম এবং হচ্ছে ব্যাসার্ধ পেয়ে গেলাম, অর্থাৎ এই যে সমীকরণ সেটা হচ্ছে x - 3² + y + 2² = 6²। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো বৃত্ত সংক্রান্ত আমরা যে লাস্ট যে ম্যাথটা দেখি সেটা হচ্ছে -5 - 6 বিন্দুগামী বৃত্ত ও 5x + 4y - 11 = 0 রেখাকে 1,2 বিন্দু স্পর্শ করে এরূপ একটা বৃত্তের সমীকরণকে আমার হচ্ছে বের করতে হবে। আসলে এই ম্যাথটা করার আগে আমি তোমাদেরকে হচ্ছে দুইটা থিওরির সাথে পরিচিত করে দিতে চাই। তো ধরো হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তটা ধরো হচ্ছে আমার হচ্ছে f(x), y, এবং আরেকটা বৃত্ত যে একে ছেদ করে, সেই বৃত্ত হচ্ছে আমার ধরো g(x, y). আচ্ছা, এখন এই দুটি বৃত্তের ছেদ বিন্দু দিয়ে যায় এবং আলফা, বিটা বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ কি হবে সেটা আমার যে ফর্মুলা ইউজ করব, অর্থাৎ আমি হচ্ছে এই লাল যে বৃত্ত আছে, এই লাল বৃত্ত আমার হচ্ছে এই দুইটা বৃত্তের ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে এবং হচ্ছে সে আরও আলফা, বিটা বিন্দু দিয়ে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার হচ্ছে যে বৃত্তের যে ফর্মুলা, অর্থাৎ এই লাল যে বৃত্ত, সেই লাল বৃত্তের ফর্মুলা হবে আমার হচ্ছে f(x, y) / f(α, β) = g(x, y) / g(α,
আলফা বিটা। এটাতে বলা হচ্ছে দুইটা বৃত্তের ছেদ বিন্দু দিয়ে যায়। এখন তোমাকে এই প্রশ্নের অনুসারে যে আমাকে এটা বের করতে হবে যে একটা সরলরেখা এবং অন্য আরেকটা বৃত্ততে ওই সরলরেখাকে ছেদ করে, ধরে নিলাম আমি হচ্ছে এই সরলরেখাটার সমীকরণ, এই যে সরলরেখার সমীকরণ সেটা হচ্ছে আমার এফ অফ এক্স ওয়াই, এবং এই যে বৃত্ত সেই বৃত্তের সমীকরণ জি অফ এক্স ওয়াই। অর্থাৎ এই সরলরেখাকে একটা বৃত্ত ছেদ করতেছে এবং অন্য আরেকটা বৃত্ত কি করে যে এদের ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে, এবং সেও আলফা বিটা বিন্দু দিয়ে যদি যায়, অর্থাৎ আমার হচ্ছে যে লাল যে বৃত্ত, এই লাল বৃত্তের ফর্মুলা আমাকে বের করতে হবে। সেই ফর্মুলাটা কি? সেটা হচ্ছে যে এফ অফ এক্স ওয়াই ডিভাইড বাই এফ অফ আলফা বিটা ইকুয়াল জি অফ এক্স ওয়াই ডিভাইড বাই জি অফ আলফা বিটা। অর্থাৎ লাল বৃত্তের ফর্মুলা সেটা হচ্ছে এত, সেই লাল বৃত্তটা আসলে হচ্ছে একটা সরলরেখা এবং অন্য আরেকটা বৃত্তের ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে এবং সে আলফা বিটা বিন্দুগামী। আচ্ছা, এখন যদি আমি এই জি অফ এক্স ওয়াই এই বৃত্তটাকে যদি আমি ছোট করতে 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 যদি এর ব্যাসার্ধটাকে একদম শূন্য করে দেই, তখন আমার কি হবে? ধরো হচ্ছে এরাও একটা বৃত্তের সমীকরণ আছে, ধরো হচ্ছে জি অফ এক্স ওয়াই এই বৃত্তের যে সমীকরণ সেটা হচ্ছে ধরো হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এখন আমি হচ্ছে আর এর মান তো বিভিন্নভাবে আমি হচ্ছে কমাতে 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 একবারে আর এর মান আমি হচ্ছে 0 করে দিলাম, অর্থাৎ আর ইকুয়াল 0। তাহলে এই বৃত্তটা আসলে কী রকম হবে? হ্যাঁ, এই বৃত্তটা তখন হচ্ছে যে বৃত্ত হবে সেটাকে আমি বলি হচ্ছে বিন্দুবৃত্ত। বিন্দুবৃত্ত হচ্ছে একটা বড় বৃত্ত থেকে কনভার্ট হয়ে সে একবারে একটা বিন্দুতে পরিণত হচ্ছে, অর্থাৎ বড় বৃত্তের যে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ ছিল আর, কিন্তু আরটা কমতে কমতে একটা হচ্ছে বিন্দুতে হয়ে আর কমতে কমতে যখন 0 হয়ে গেল, তখন আমরা হচ্ছে এই ফোড়াটা পাচ্ছি, অর্থাৎ এই একটা বিন্দু পাচ্ছি, এটাকে আমি তখন হচ্ছে বলতেছি বিন্দুবৃত্ত। এখন এই প্রশ্ন অনুসারে দেখো যে আমি যদি এই জিটাকে আমি হচ্ছে যদি একটা বিন্দুবৃত্ত কল্পনা করে নেই, তাহলে আমি কি পাচ্ছি? যদি জিটাকে যদি একটা বিন্দুবৃত্ত কল্পনা করে নেই, তাহলে আমি হচ্ছে এই জি ফর্মুলাটা জি ফিগারটা আমার হবে সেটা হচ্ছে এরকম, যে এটা হচ্ছে আমার হচ্ছে সরলরেখা এফ অফ এক্স ওয়াই, এবং এই বিন্দুবৃত্ত ছোট হতে হতে আমার হচ্ছে এই সরলরেখার উপর চলে আসবে, এবং এটা হচ্ছে আমার হচ্ছে জি অফ এক্স ওয়াই হচ্ছে আমাকে এই বিন্দুটাকে মিন করতেছে, এবং এই সরলরেখা এবং হচ্ছে এই বৃত্তের ছেদ বিন্দু দিয়ে যায় যদি লাল বৃত্তটা, তাহলে ফিগারটা দেখতে কি রকম হবে? তাহলে ফিগারটা দেখতে অনেকটা এরকম হবে এবং লাল বৃত্তটা আলফা বিটা বিন্দু দিয়ে যায়। তাহলে ঠিক অর্থাৎ যেন মনে হবে যে হ্যাঁ, এই রেখাটা যেন হচ্ছে এই সরলরেখাটাকে স্পর্শ করতেছে, অর্থাৎ এই ফিগারটা তখন হচ্ছে এইরকম হয়ে চলে আসবে যখন আমরা হচ্ছে এই জি অফ এক্স ওয়াই হচ্ছে একটা যখন আমরা বিন্দুবৃত্ত কল্পনা করে নেব। আচ্ছা, ঠিক এইরকমই এইরকম যে সিচুয়েশন এটা আসলে ঘটছে আমার হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে। কারণ হচ্ছে দেখো যে এত বিন্দুগামী বৃত্ত, অর্থাৎ হচ্ছে এই একটা বিন্দুগামী বৃত্ত, এখানে আলফা বিটার মান হচ্ছে আমার হচ্ছে -5 -6, যে এই যে সরলরেখা এফ অফ এক্স ওয়াই, এই এফ অফ এক্স ওয়াই সরলরেখার মানটা এখানে দেওয়া আছে, এই সরলরেখাকে এত বিন্দুতে স্পর্শ করতেছে, অর্থাৎ জি অফ এক্স ওয়াই বিন্দুতে স্পর্শ করতেছে, অর্থাৎ এটা হচ্ছে আমার হচ্ছে একটা বিন্দুবৃত্তের তোমার স্থানাঙ্ক অর্থাৎ কেন্দ্র দেওয়া আছে। অর্থাৎ এখন হচ্ছে আমি হচ্ছে এই ফর্মুলাটা এই ফর্মুলা ইউজ করে আমি এখন হচ্ছে প্রথম আমার হচ্ছে যে লাল যে বৃত্ত সে লাল বৃত্তের ফর্মুলাটাই বের করলে আমার হচ্ছে কাজ শেষ। আচ্ছা, তো এখানে দেখো যে আমার এফ অফ এক্স ওয়াই যে সরলরেখার সমীকরণ সেটা আমার ক্ষেত্রে দেওয়া আছে, যে এফ অফ এক্স ওয়াই সেটার মান হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 11 ইকুয়াল 0, এবং আমার হচ্ছে যে বিন্দুবৃত্তের সমীকরণ আমাকে হচ্ছে বের করে নিতে হবে, আর বিন্দুবৃত্তের সমীকরণ আমার হচ্ছে জি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল
এক্স মাইনাস, সে মানটা কত দেওয়া আছে, স্পর্শবিন্দুর মান হচ্ছে আমার হচ্ছে 1,2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল 0। আচ্ছা, তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে দুইটা ফাংশন পেয়ে গেছি, এফ অফ এক্স ওয়াই এবং হচ্ছে জি অফ এক্স ওয়াই পেয়ে গেছি, এবং হচ্ছে এখন হচ্ছে এই ফর্মুলা ইউজ করলে আমি হচ্ছে যে মানটা পাচ্ছি সেটা আমি পেয়ে যাচ্ছি। f of x, y divided by f of beta equal g of x, y divided by g of alpha beta, অর্থাৎ f of x, y সমান হচ্ছে 3x plus 4y minus 11 divided by alpha beta 3 into minus 5 plus 4 into minus 6 minus 11 equal g of x মান দেওয়া ছিল x minus 1 whole square plus y minus 2 whole square divided by alpha beta মানটা আমার হচ্ছে minus 5 minus 6 অর্থাৎ minus 5 minus 1 whole square minus 6 minus 1 whole square। আচ্ছা, তো এখান থেকে আমি যে হচ্ছে সলভ করে আমি হচ্ছে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে x square plus y square plus 4x plus 4y minus 17 is equal 0। অর্থাৎ এটাই হচ্ছে আমার যে কাঙ্ক্ষিত যে বৃত্ত অর্থাৎ লাল যে বৃত্তর ফর্মুলা। এখন হচ্ছে আমরা হচ্ছে ফাংশন শুরু করব। তো ফাংশনের শুরুতে অনেক বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমার বিপরীত ফাংশন। তো তুমি কি প্রশ্ন প্রথমে আমি হচ্ছে এইভাবে শুরু করলাম যে y ইকুয়াল x মাইনাস 7 ডিভাইড বাই 2x প্লাস 3 এর বিপরীত ফাংশনটা কি। হ্যাঁ, তোমরা হচ্ছে এখন হচ্ছে জেনারেল যে প্রসেস আছে সে প্রসেসে আসলে হচ্ছে তোমরা ইজিলি এটা বের করতে পারবে, কিন্তু অ্যাডমিশনের সময় আসলে তোমরা হাতে এতটুকু ম্যাথ করারও আসলে সময় পাবে না, তোমাদের আসলে অনেক দ্রুত এটা ম্যাথটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে যদি এই ফর্মে থাকে তো এই ক্ষেত্রে একটা শর্টকাট ফর্মুলা আছে, তো সেটা দেখানোর জন্য আমি প্রথমে এটা দিয়ে শুরু করতে যাচ্ছি। তো শর্টকাট যে ফর্মুলা সেটা হচ্ছে ধরো হচ্ছে y ইকুয়াল ax প্লাস বি ডিভাইড বাই cx প্লাস ডি যদি হয় তবে এর যে বিপরীত ফাংশন আছে ধরে নিলাম আমি হচ্ছে f of x। তো এই যে বিপরীত ফাংশন f ইনভার্স x কি হবে সেটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে a আর d এরা হচ্ছে পরস্পর তাদের স্থান চেঞ্জ করবে, অর্থাৎ এর জায়গায় d আসবে, d জায়গায় a আসবে। আমি প্রথমে এটা লিখে দিলাম dx, আর এখানে হচ্ছে চলে আসলো আমার হচ্ছে a, এবং এই দুই এবং হচ্ছে b এবং হচ্ছে c তারা পরস্পর চিহ্ন পরিবর্তন করবে। এখানে দেখো হচ্ছে দুটাই হচ্ছে তাদের হচ্ছে প্লাস চিহ্ন, তো এদের হচ্ছে আসলে চিহ্ন যদি পরিবর্তন করে dx মাইনাস b ডিভাইড বাই মাইনাস cx প্লাস এ, তো এটাই হচ্ছে এর বিপরীত ফাংশন। তো এখন এখান থেকে এই ফর্মুলা ইউজ করে আমি ইজিলি এর যে বিপরীত ফাংশন f ইনভার্স x ইজ ইকুয়াল লিখে দিতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে 1 এবং হচ্ছে 3, এটা হচ্ছে পরস্পর তাদের স্থান চেঞ্জ করলো, অর্থাৎ আসলো হচ্ছে 3x, এখানে আসলো হচ্ছে 1, এবং এইখানে আমরা হচ্ছে 7 হচ্ছে 2, এরা হচ্ছে পরস্পর তাদের চিহ্ন পরিবর্তন করবে, অর্থাৎ 7-এর জায়গায় মাইনাস 7-এর জায়গায় চলে প্লাস 7 এবং প্লাস 2x-এর জায়গায় শুধু হবে মাইনাস 2x, আর শুধু প্লাস। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। তো ফাংশনের ক্ষেত্রে আমি আসলে কতগুলো ফাংশন ডোমেন এবং রেঞ্জ বের করা দেখবো। তো প্রথম ফাংশন বলা হলো যে y ইকুয়াল 2x প্লাস 3 এর ডোমেন কত হবে এবং রেঞ্জ কত। আসলে এখানে হচ্ছে ডোমেন x এর মান ইনপুট আমি হচ্ছে যেখানে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যায় বসাতে হবে। তো এখানে আমি বলতে পারি হ্যাঁ এর ডোমেন হচ্ছে r, এবং এই যে রেঞ্জ, এই রেঞ্জ কিন্তু আসলে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে, অর্থাৎ এর রেঞ্জও হবে আমার r। এবং সেকেন্ড যে ফাংশন y ইকুয়াল x স্কোয়ার প্লাস 3, এক্ষেত্রে আসলে হচ্ছে ডোমেন আমি হচ্ছে x এর যে কোনো মানই আসলে এখানে বসাতে পারি, আসলে হচ্ছে এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, অর্থাৎ এই ডোমেনেও হবে আমার r। কিন্তু এর যে রেঞ্জ, এই রেঞ্জটা কত হবে, এই রেঞ্জ কিন্তু আসলে সবসময় আমার হচ্ছে 3 চেয়ে বড় হবে, কারণ দেখো যে x এর মান আমার হচ্ছে x স্কোয়ারের মান আসলে আমার সর্বনিম্ন হচ্ছে আমার হচ্ছে 0, কারণ হচ্ছে x এর মান যদি আমি হচ্ছে মাইনাসও বসাই তো যেহেতু স্কোয়ার থাকার কারণে সেটা আসলে প্লাস হয়ে যাবে, এবং এখানে হচ্ছে আমি হচ্ছে এক্স স্কোয়ারের সর্বনিম্ন যে মান পাবো সেটা হচ্ছে 0, অর্থাৎ এই এক্স স্কোয়ারের মান 0 জন্য আমি ওয়াইয়ের মান পাচ্ছি হচ্ছে 3, অর্থাৎ এখানে আমার হচ্ছে যে রেঞ্জ, সেই রেঞ্জ আসলে 3 থেকে সবসময় বড় হবে, অর্থাৎ আমার যে রেঞ্জ সেই রেঞ্জ ওয়াই ইজ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল 3।
থার্ড যে ফাংশন দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস 3, এটাকে আমি হচ্ছে এইভাবে লিখি যে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস 1 প্লাস 2 ইজ ইকুয়াল এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2। আচ্ছা, তো এখানে আসলে দেখো যে এক্স এর যে কোনো মানের জন্য আমার হচ্ছে এই ফাংশনটা আমার হচ্ছে এক্সিস্ট করবে, অর্থাৎ এক্স এর মান প্লাস ইনফিনিটি থেকে আমি মাইনাস ইনফিনিটি পর্যন্ত আমি যে কোনো মানে এখানে বসাতে পারি, অর্থাৎ এখানে আমার হচ্ছে ডোমেন হবে আমার আর। কিন্তু ঠিক আগেরটার মতোই যেখানে হচ্ছে যে স্কোয়ার এখানে থাকার কারণে এই ওয়াইয়ের যে সর্বনিম্ন মান সেই সর্বনিম্ন মান হচ্ছে আমার হচ্ছে 2, কারণ দেখো এক্সের মান যদি আমি হচ্ছে -1 বসাই তবে হচ্ছে এই এক্স প্লাস 1 হোল স্কোয়ার এইটুকুর মান হচ্ছে আমার 0 হয়ে যাবে, অর্থাৎ আমার হচ্ছে যে আমার রেঞ্জ সেই রেঞ্জ আমার হচ্ছে শুরু হবে y গ্রেটার দ্যান অর ইকুয়াল 2 থেকে। তার যে পরবর্তী যে ফাংশন, আচ্ছা এই ফাংশনের ক্ষেত্রে আমার ডোমেন কত? আচ্ছা এখানে দেখো হচ্ছে নিচে যে ফাংশন এই অংশটা যদি আমি হচ্ছে যদি জিরো করি তবে হচ্ছে ওয়াইয়ের মান আসলে একটা ইনফিনিটি চলে আসছে, অর্থাৎ নিচের এই অংশটা আমার হচ্ছে 0 হবে না, অর্থাৎ এটা যদি 0 না হয় অর্থাৎ এটা এখান থেকে আমি এটা লিখতে পারবো যে 5x - 7 ইজ নট ইকুয়াল 0, অর্থাৎ x ইজ নট ইকুয়াল 7 - 5, অর্থাৎ আমার যে ডোমেন সে ডোমেনটা হবে r - 7/5 এবং এর যে রেঞ্জ সেই রেঞ্জটা কত হবে? সেই রেঞ্জটা হবে আমার হচ্ছে r মানে এইটুকু অনুপাত, অর্থাৎ 2/5। তো পরবর্তী যে ফাংশন সেটা হচ্ছে y √x² - 16। আচ্ছা, তো এটার ডোমেন বের করার জন্যে আমরা জানি যে বর্গমূলের ভেতর আসলে হচ্ছে কোনো কিছু আসলে নেগেটিভ হবে না, অর্থাৎ বাট x² - 16 এই মানটা হচ্ছে আমার সবসময় পজিটিভ হবে, অর্থাৎ আমি এখান থেকে এটা বলে দিতে পারি যে x² - 16 ইজ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, অর্থাৎ x - 4 into x plus 4 is always greater than or equal 0, x minus 4 into x minus 4 always greater than or equal 0। আচ্ছা, যদি এই ধরনের কন্ডিশন যদি চলে আসে তবে আমি হচ্ছে এই প্রত্যেকটা মান ইকুয়াল আমি 0 ধরবো, 0 ধরে আমি হচ্ছে এটা 0 ধরে আমি x ইকুয়াল 4 পাচ্ছি, আর এটা ইকুয়াল যদি 0 ধরি তবে আমি x ইকুয়াল -4 পাচ্ছি। আচ্ছা, তো এখন এই দুটার মান যদি আমার যদি 0 থেকে যদি বড় হয় তবে যে আমার যে অ্যান্সার সেটা হবে বড় মানের চেয়ে বড় এবং হচ্ছে x এর মান ছোট মানের চেয়ে ছোট হবে, অর্থাৎ এখানে যে বড় মান সেটা হচ্ছে আমার হচ্ছে 4 এবং ছোট মান সেটা হচ্ছে আমার -4, অর্থাৎ আমার যে অ্যান্সার সেটা হচ্ছে ডোমেন হচ্ছে x এর মান বড় মানের থেকে বড় এবং x এর মান ছোট মানের থেকে ছোট। যেহেতু এখানে ইকুয়াল আছে সেজন্য আমি হচ্ছে এখানে ইকুয়াল চিহ্নটা ইউজ করলাম, এবং এখানে যে রেঞ্জ এই রেঞ্জ কিন্তু আসলে কখনো নেগেটিভ হবে না, কারণ হচ্ছে বর্গমূলের ভেতর কোনো কিছু আসলে নেগেটিভ কোনো কিছু আসলে কোনো ভ্যালু না। এখানে আমার যে রেঞ্জ সেই রেঞ্জটা আমার হচ্ছে 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত যাবে, 0, ইনফিনিটি আমার হচ্ছে রেঞ্জ। পরবর্তীতে বলা হলো যে y √15 - x²। আচ্ছা, ঠিক অনুরূপভাবে আমি এটা বলে দিতে পারি যে হ্যাঁ এই মানটা আমার হচ্ছে সবসময় একটা পজিটিভ কোনো ভ্যালু হবে, অর্থাৎ 15 - x² ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, বা আমি যদি উভয় পাশে যদি মাইনাস যদি গুণ করি তবে x² - 5² 0 -5 into x -5 লেস দেন অর ইকুয়াল 0, অর্থাৎ এখানে আমি হচ্ছে x এর এটা ইকুয়াল 0 এবং এটা ইকুয়াল 0 ধরে আমি x এর দুটা মান পাচ্ছি, একটা হচ্ছে 5 - 5। এখন এই সমীকরণ যদি হচ্ছে 0-তে যদি ছোট হয় তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ এর মানটা হচ্ছে x এর যে মান সেটা হচ্ছে বড় মানের থেকে ছোট এবং ছোট মানের থেকে বড়, অর্থাৎ ছোট মান হচ্ছে -5, অর্থাৎ x এর মান -5 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল x ইজ লেস দেন ইকুয়াল 5। এটা হচ্ছে এর ডোমেন।
এবং এর যে রেঞ্জ এই রেঞ্জটা আগের মতোই 0 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, তো লাস্ট যে আমার হচ্ছে যে ফাংশন, সেই ফাংশনের আমার হচ্ছে যে y ইকুয়াল log 3 + 5x এর যে ডোমেন, এই ডোমেন কি হবে? তো দেখো যে আমার এখানে এই লগের ভেতরে আসলে হচ্ছে যা থাকবে সেটা কিন্তু আসলে কখনো 0 হবে না, কারণ আমরা জানি হচ্ছে log 0 এর মান হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ 3 + 5x এর মানটা সবসময় আমার হচ্ছে 0 থেকে বড় হবে। 3 + 5x ইজ নট ইকুয়াল 0, 0 বাদে সে অন্য যে কোনো মান হতে পারে, অর্থাৎ x ইজ নট ইকুয়াল -3/5, অর্থাৎ আমার যে ডোমেন সেই ডোমেনটা হচ্ছে r -3/5, এবং এর যে রেঞ্জ সেই রেঞ্জটা কত? সেই রেঞ্জটা আমার হচ্ছে যে কোনো মান হতে হবে -∞ থেকে +∞ পর্যন্ত যে কোনো মান। তো এখন ফাংশন আমরা হচ্ছে মৌলিক পর্যায় নির্ণয় করা দেখব। তো এখানে আসলে হচ্ছে মৌলিক পর্যায় বের করা আসলে কিভাবে ওটা আসলো সেটা জানার জন্য আমি হচ্ছে এই 7টা আমি হচ্ছে পর্যায় লিখলাম সাইনের। তো এখান থেকে আমি আসলে বোঝার চেষ্টা করবো যে সাইনের আসলে মৌলিক পর্যায়গুলো আসলে কার কোন কোন মানের উপর ডিপেন্ড করে এবং সেখান থেকে কীভাবে মানগুলো বের করা যায়। তো দেখো যে আমি হচ্ছে যদি প্রথম যে গ্রাফটা আছে সাইনের, সেটা যদি আমি হচ্ছে এখানে যদি লিখি, অর্থাৎ y1 এটা হচ্ছে আমার পাই, এটা হচ্ছে টুয়াইস পাই, এটা হচ্ছে আমার π/2 থ্রাইস π/2। তো এখান থেকে আমি একটা ডট লাইন টেনি। আচ্ছা, এবং যদি এর নিচে যদি আমি হচ্ছে যদি y2 এর যদি গ্রাফটা যদি আঁকি, তবে y2 এর গ্রাফটা হবে এরকম, অর্থাৎ y2 জোনের, অর্থাৎ প্রথম ক্ষেত্রে y1 এর জন্য যে পর্যায় সেটা হচ্ছে আমার ছিল হচ্ছে sin টুয়াইস পাই, এবং হচ্ছে কিন্তু y2 জন্য যে গ্রাফ সেটা হচ্ছে আমার হচ্ছে শুধু হচ্ছে পাই, y2 পর্যায়ে শুধু হচ্ছে পাই। এবং এর নিচে আমি যদি y3 আঁকি, y3 এর মানটা হবে এটা হচ্ছে টুয়াইস পাই, এটা হচ্ছে 4 পাই, অর্থাৎ y3 এর মানটা আমার এদের চেয়ে আসলে হচ্ছে এদের পর্যায়টা আসলে অনেক বেশি বড়। এবং y4 এর মানটা যদি আমি এখানে যদি রাখি, তো y4 এর মান হচ্ছে y4 ইকুয়াল হচ্ছে sin স্কয়ার x, sin স্কয়ার x এর গ্রাফটা এরকম, অর্থাৎ y4 এর যে পর্যায় সেটা ওই y4 এর পর্যায়টা হচ্ছে আমার হচ্ছে পাই। এবং y5 এর ক্ষেত্রে যদি আঁকি, y5 এর ক্ষেত্রে কিছু নয়, শুধু y1 এর মতোই, কিন্তু এর যে বিস্তার, সেই বিস্তারটা শুধু আমার বড় হবে। এটা হচ্ছে আমার y5, এবং y6 এর গ্রাফটা যদি আমি এই পাশে আঁকি, y6 যেহেতু আমার বলা হয়েছে যে y6 ইকুয়াল sin x + 2, অর্থাৎ এর যে গ্রাফ সেই গ্রাফটা আসলে হচ্ছে x অক্ষ থেকে আসলে হচ্ছে 2 একক দূরে শুরু হবে। এটা যদি আমার হচ্ছে x অক্ষ হয় এবং এটা যদি আমার y অক্ষ, তবে এর যে গ্রাফটা সেটা হচ্ছে আমার এখান থেকে শুরু হবে। অর্থাৎ এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে আমার 2, এটা হচ্ছে গেল আমার হচ্ছে y6, এবং y7 এর যে গ্রাফ সেটা y7 এর সমান বলা হয়েছে যে sin x + 2, অর্থাৎ sin x + 2 এর মানে হচ্ছে আমার হচ্ছে x অক্ষ থেকে আমার হচ্ছে 2 একক বামে এই গ্রাফটা একটু সরে আসবে, আর সব কিছু ঠিক থাকবে। এটা হচ্ছে আমার
y7, এটা হচ্ছে আমার y6। আচ্ছা, তো এখান থেকে আমরা আসলে একটা জিনিস একটু বুঝতে পারি যে y5, y6 এবং y7 এই তিনটে যে ফাংশন, এই তিনটা ফাংশনের পর্যায় কিন্তু আমার হচ্ছে সেম। সেটা কত? সেটা হচ্ছে আমার হচ্ছে টোয়াইস পাই, এটার পর্যায়ে টোয়াইস পাই, 6 নাম্বারের গ্রাফেরও পর্যায়ে টোয়াইস পাই এবং 7 নাম্বারের গ্রাফেরও পর্যায়ে হচ্ছে টোয়াইস পাই। কিন্তু এদের সামনে যে যে 2 আছে এবং হচ্ছে এর সাথে যে 2 যোগ আছে এবং হচ্ছে এর সাথে ভেতরে যে এক্স এর সাথে যে 2 যোগ আছে, এবং এগুলো কিন্তু এদের পর্যায়ের উপর কোনো ইফেক্ট ফেলে না। অর্থাৎ মৌলিক পর্যায় নির্ণয় করার সময় যদি এই ধরনের কোনো রাশির সাথে তোমরা যদি পরিচিত হয়, তবে আমরা ডাইরেক্ট সেটাকে আমরা হচ্ছে কাউন্ট করবো না, কারণ এটা হচ্ছে পর্যায়ের ভেতর কোনো ইফেক্ট ফেলবে না। ইফেক্ট ফেলবে কোনগুলো? যখন আমার হচ্ছে এর যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের সাথে আমার যখন হচ্ছে আমার 2 যখন আমার হচ্ছে দেখো এখানে যদি 2 গুণ হয়ে আসতেছে, তখন এর পর্যায়ে মূল যে ফাংশন ছিল সেই পর্যায় থেকে আসলে ইস্যুটা সরে আসে যায়, অর্থাৎ ফাংশনগুলো পর্যায়গুলো আসলে অনেকটা কম্প্যাক্ট করতেছে। এবং 3 নম্বরের ক্ষেত্রে যখন আমি দেখি যে এর যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের সাথে যখন আমার 2 ভাগ দেওয়া হলো, তখন এই ফাংশনের যে পর্যায়, সেই পর্যায়টা কিন্তু অনেক বড় হয়ে গেল, অর্থাৎ আগে যা ছিল তার চেয়ে হচ্ছে ডবল হয়ে গেল। আবার যখন স্কোয়ার ছিল যখন হলো, তখন এই ফাংশনের পর্যায় কিন্তু মূল পর্যায় থেকে অনেকটা চেঞ্জ হয়ে আসলো, অর্থাৎ এখানে এখন পর্যায় হলো আমার হচ্ছে পাই, আগে ছিল আমার হচ্ছে টোয়াইস পাই। অর্থাৎ এই গ্রাফ থেকে আমার হচ্ছে এই একটা অনুসিদ্ধান্ত আমি আসতে পারি। তবে এখান থেকে আমরা এই একটা অনুসিদ্ধান্তে আসতে পারি যে সাইনের সাথে সাইনের যদি পাওয়ার যদি বিজোড় থাকে, এখানে দেখো হচ্ছে সাইনের পাওয়ার কিন্তু আসলে বিজোড়, অর্থাৎ 1 একটা বিজোড় সংখ্যা। সাইনের পাওয়ার যদি বিজোড় থাকে তবে তার মৌলিক পর্যায় হচ্ছে আমার টোয়াইস পাই। যদি সাইনের পাওয়ার যদি জোড় হয় তাহলে এর মৌলিক পর্যায় হবে আমার পাই। এবং এই এক্সের সাথে যদি আমি হচ্ছে যদি এন গুণ থাকে, তাহলে এই মৌলিক তাহলে এর পর্যায়ে আমার হচ্ছে মূল যে পর্যায়, অর্থাৎ আগে মূল যে পর্যায় কত ছিল, যে সাইন এক্সের পাওয়ার ছিল পর্যায় ছিল আমার হচ্ছে টোয়াইস পাই। যদি এই এক্সের সাথে আমার যখন আমার হচ্ছে টোয়াইস এক্স যখন গুণ আকারে থাকতেছে, তখন এর যে মৌলিক পর্যায়, সেই মৌলিক পর্যায়ে আসলে অর্ধেক হয়ে আসলো, তখন এই মৌলিক পর্যায় হলো আমার হচ্ছে টোয়াইস পাই ডিভাইড বাই হচ্ছে 2। আসলে এখানে এক্সের পরিবর্তে আসলে তোমার অনেক সময় থিটা আকারেও তোমাকে প্রকাশ করে থাকতে পারে, যে ওয়াই ইকুয়াল সাইন এক্স না বলে থাকতে পারে যে ওয়াই ইকুয়াল সাইন থিটা। এবং যখন আমার এই এক্সের সাথে যখন কোনো এন যখন আমার ভাগ আকারে থাকে, এখানে এন ইকুয়াল হচ্ছে আমার 2, যখন এন যখন ভাগ আকারে থাকে, তখন এর পর্যায় হচ্ছে এর আগের যে মৌলিক পর্যায় ছিল তার সাথে আমার ওই এনটা গুণ হয়ে যাচ্ছে। এখানে 3 নম্বর ক্ষেত্রে দেখো যে এখানে আমার হচ্ছে এক্সের সাথে 2 ভাগ আকারে যেহেতু আছে, সেজন্য এর পর্যায়টা আগের যে মৌলিক পর্যায় ছিল তার চেয়ে ডবল হয়ে, অর্থাৎ 2 গুণ হয়ে গেছে। আর এই ক্ষেত্রে তো আর 5, 6, 7 ক্ষেত্রে তো বললাম যে সামনে যে সহগ এবং হচ্ছে এক্স এবং ওয়াইয়ের সাথে যদি কোনো কিছু আকারে যদি যোগ আকারে থাকে, যোগ বা বিয়োগ আকারে থাকে, তো তারা মৌলিক পর্যায়ের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। তো শুধুমাত্র এটা শুধু সাইনের ক্ষেত্রে নয়, এটা হচ্ছে সাইন, কস, সেক, কোসেক এর সবগুলো এই ফাংশনের ক্ষেত্রে আমার হচ্ছে এটা প্রযোজ্য। তো এখানে হচ্ছে আমি হচ্ছে ছোটো করে তোমাদের সুবিধার জন্য এটা লিখে রাখছি যে সাইন, কস, কোসেক, সেকের মৌলিক পর্যায়ে টোয়াইস পাই যদি পাওয়ার বিজোড় থাকে, এবং যে পাওয়ার জোড় হলে পর্যায় হবে পাই, এবং থিটার সাথে যদি এন গুণ হলে পর্যায় হবে টোয়াইস পাই বাই এন। যদি ভাগ আকারে এন থাকে তবে পর্যায় হবে এন ইন্টু টোয়াইস পাই। আচ্ছা, তো মৌলিক পর্যায়ের ক্ষেত্রে আমরা হচ্ছে ট্যানের গ্রাফটা একটু আলোচনা করে দেখি। তো তোমাকে বলা হলো যে ওয়াই ইকুয়াল ট্যান এক্স, এই গ্রাফটা কী হবে? এই গ্রাফটা হবে এরকম। আচ্ছা, তো এটা হচ্ছে মোটামুটি ওয়াই ইকুয়াল ট্যান এক্স এর গ্রাফ, এবং এই মানগুলো দেখো এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে আমার পাই। এটা যদি 0, 0 হয় এটা হবে আমার হচ্ছে পাই, এটা হচ্ছে আমার হচ্ছে টোয়াইস পাই।
তো এক্ষেত্রে যে tan x এর আসলে যে পর্যায় কত, হ্যাঁ এখান থেকে আসলে দেখো যে tan x এর মানটা এখানে হচ্ছে এখানে থেকে শুরু করে অসীমে যাচ্ছে এবং অসীম থেকে এবং এখান থেকে শুরু করে আবার হচ্ছে সে আবার অসীমে চলে যাচ্ছে, অর্থাৎ সে পাই মানের পর থেকে সে আসলে তার দিকটা চেঞ্জ করতে চাচ্ছে। তো সেজন্যে এর যে মৌলিক যে পর্যায় অর্থাৎ tan x এর যে মৌলিক পর্যায় সেটা হচ্ছে আমার পাই, এবং তারপরে যদি আমি হচ্ছে y ইকুয়াল tan twice x এর গ্রাফটা দেখি, তবে ঠিক আগের মতোই কিন্তু গ্রাফটা শুধু একটু সরে আসবে। অর্থাৎ y ইকুয়াল tan twice x এর গ্রাফ হচ্ছে এটা। তো এখান থেকে এটুকু যে দূরত্ব, সেই দূরত্বটুকু আমার হচ্ছে পাই ডিভাইড বাই 2। কারণ হচ্ছে এখানে যে x এর সাথে 2 গুণ আকারে থাকার কারণে আমার এই গ্রাফটা আরও অনেক বেশি সরে আসলো, এবং এই জন্য এর পর্যায়ে হচ্ছে আমার হলো পাই বাই 2। এবং যদি আমি হচ্ছে y ইকুয়াল tan স্কোয়ার x এর গ্রাফটা যদি আমি দেখি তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে y ইকুয়াল tan স্কোয়ার x এর গ্রাফ। অর্থাৎ কিছু না, শুধুমাত্র আমার যে নেগেটিভ যে মানগুলো আছে এই নেগেটিভ মানগুলো শুধু আমার হচ্ছে জাস্ট উপরে উঠে যাবে। আচ্ছা, তো এখানে দেখো যে এখান থেকে এইটুকু দূরত্ব কিন্তু আগেরটার মতোই হচ্ছে আমার হচ্ছে পাই, শুধুমাত্র নেগেটিভ মানটা আমার শুধু উপরে উঠে গেছে। এখান থেকে এইটুকু দূরত্ব পাই এবং হচ্ছে এই দূরত্ব পরে হচ্ছে আসলে হচ্ছে দেখো যে প্রথম গ্রাফটা এখানে প্রথমে একবার ডিরেকশন চেঞ্জ করছে এবং তারপরে ঠিক পাই দূরত্বের পরে সেকেন্ড গ্রাফটা আসলে হচ্ছে এখানে ডিরেকশনটা চেঞ্জ করে নিছে। অর্থাৎ আমি বলতে পারি যে হ্যাঁ এখান থেকে এইটুকু অর্থাৎ এর যে পর্যায় সেই পর্যায় হচ্ছে আমার পাই। অর্থাৎ এখান থেকে আমি এটা বলছিলাম যে tan x এর ক্ষেত্রে এর পাওয়ার যাই হোক না কেন, tan এর পাওয়ার যাই হোক না কেন, পর্দায় সবসময় আমার হচ্ছে পাই হবে। এবং যদি এই x এর সাথে বা x আকারে অনেক সময় থিটা আকারে থাকতে পারে, এর সাথে যদি n যদি গুণ আকারে থাকে তবে হচ্ছে এর পর্যায়টা মৌলিক পর্যায় থেকে আসলে হচ্ছে অতগুণ আসলে হচ্ছে কমে যাবে। অর্থাৎ এখানে দেখো হচ্ছে এখানে হচ্ছে x এর সাথে হচ্ছে 2 গুণ আকারে আছে সেজন্য এই গ্রাফের মান, এই পর্যায়ের মানটা আসলে হচ্ছে হয়ে গেল পাই বাই 2। ঠিক অনুরূপভাবে আমার হচ্ছে কটের ক্ষেত্রেও ঠিক একই রূপভাবে প্রমাণ করা যায়। তো এখান থেকে আমরা হচ্ছে যে সম্পর্ক সেটা হচ্ছে tan x এবং cot x এর মৌলিক পর্যায়ে পাই পাওয়ার যাই হোক না কেন, যদি থিটার সাথে থিটা বা আমি এখানে হচ্ছে থিটার পরিবর্তে x আকারে দেখাইছি, যদি থিটার সাথে যদি n গুণ আকারে থাকলে পর্যায় হবে পাই বাই n, এবং n যদি ভাগ আকারে থাকে তবে পর্যায় হবে n ইন্টু পাই। তো আসলে আমি আজকে অনেক বেশি থিওরি নিয়ে আলোচনা করছি। তো তোমাদের কাজ হচ্ছে এগুলো আসলে বই দেখে দেখে সবগুলো ম্যাথ আসলে করার। আসলে আমি একটা কথা বলবো যে বৃত্তর ক্ষেত্রে তোমরা যদি শুধুমাত্র যদি বইটা যদি ভালোভাবে করে যাও তবে তোমাদের আশা করি যে অ্যাডমিশন টেস্ট সহ বোর্ড পরীক্ষাতে আসলে কোনো কিছু তোমাদের প্রবলেম হওয়ার কথা না। কারণ হচ্ছে আমাদের বইয়ের অ্যাডমিশন টেস্টে আমাদের সময় আসলে বই থেকে আসলে হুবহু একটা ম্যাথ তুলে দিয়েছিল। হ্যাঁ, যারা একটু বই ভালো করে করছে আমরা তারা সেটা হচ্ছে করতে পারছিলাম। তো সবার জন্য শুভকামনা থাকলো। খোলা হাফেজ।